মাঝরাতে ঘুম ভেঙে গেলে পাশ ফিরতেই শূন্য বিছানায় অঙ্ক স্যারকে দেখতে না পেয়ে ওর হু হু করে কান্না পায়। চোখের জল মুছে এভাবেই কাটছিল ঋতুর দিনকাল। বাড়িতে ইফাদের বড় বোন ইফতির বিয়ের গুঞ্জন উঠেছে। পাত্র আশফি, ইফতির প্রেমিক, দুজনের সহপাঠী ছিল। 5 বছরের প্রেম ওদের। বছর দেড়েক আগে আশফি কানাডা যাওয়ার আগে শুধু আকটটা করে গেছিল। এবার শুধু উঠিয়ে নেওয়ার পালা বাকি। এ নিয়েই বাড়িতে একটা হুল্লোড় ভাব। দু পরিবারের সদস্যরা মিলে সবকিছু ঠিকঠাক করছে। দুপক্ষের মানুষগুলোর মধ্যে বাড়াবাড়ি কিছু নেই। ঋতু বসার ঘর থেকে ফিরে বারান্দায় বেতের চেয়ারটাতে মন খারাপ করে বসে বৃষ্টি দেখছিল। বাইরে ঝড়ো হওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি। অনেকক্ষণ এভাবে বসে থাকার পর দরজার বাইরে থেকে নাবিলার গলা শোনা গেল। ঋতু খুলতেই হুড়মুড় করে ঘরে ঢুকলো নাবিলা আর রুফি। জিজ্ঞাসু কণ্ঠে ওরা বলল, ওখান থেকে চলে এলি কেন ভাবি? কিছু না, এমনি। নাবিলা বিস্ময় নিয়ে বলল, ওমা, তোমার চোখ মুখ এরকম ভার দেখাচ্ছে কেন? কাঁদছিলে নাকি? ঋতু থতমত খেয়ে বলল, না না না, তুমি কিছু বলবে? ও হ্যাঁ, ইফতিয়াপুর তো বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেছে। ভাইয়া আসতেছে সামনের সপ্তাহে। ঋতু বুঝতে না পেরে প্রশ্ন করল, কে? আরে আসবি ভাইয়া, আমাদের দুলা ভাই আর ইফতিয়াপুর বর। যাই হোক, বাড়িতে অবশেষে একটা ধুমধাম বিয়ে লাগবে। তোমাদের বিয়েতে তো সেরকম কোনো আয়োজনই হয়নি। মন খারাপ করে বলল নাবিলা। রুফি উৎসুকভাবে নিয়ে বলল, আমাদের কিন্তু এখনো বিয়ের প্ল্যান শুরু করতে হবে। দুলাভাইয়ের 15 দিনের ছুটি, বিয়ে করে উনি আবার গো ব্যাক টু কানাডা। রুফি উৎসুক ভাব নিয়ে বলল। বলে রুফি নাবিলা পরিকল্পনাগুলো করতে বসলো ওকে সঙ্গে নিয়ে। এর মধ্যে তোফরাও যোগ দিল আড্ডায়। বিয়েতে ওরা কী কী করবে তার লম্বা ফিরিস্তি দিল। প্ল্যান করলো কে কোন রঙের লেহেঙ্গা শাড়ি পাঞ্জাবি পরবে, কে বরের জুতো লুকিয়ে টাকা আদায় করবে। এসব নিয়ে বিস্তর আলোচনা চলল। ঋতু সব বসে বসে শুনছিল। অন্য মনস্ক হয়ে জিজ্ঞেস করলো, ইফতিয়াপুর বিয়েতে উনি আসবেন না? সবাই একসাথে ওর দিকে তাকালো। এরপর নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করলো। ঋতু থতমত খেলো। এরপর বলল, মানে ওনার বোনেরই তো বিয়ে, একটা বোন আসবে না? তোফ উচ্চস্বরে হেসে বলল, গেল তো সবে মাত্র, এখনই আসবে না। ভিডিও কলে অ্যাটেন্ড করে নেবে, আজকাল ভার্চুয়ালি সব হচ্ছে। ঋতু আর কিছু জিজ্ঞেস করলো না। একেবারে লাপাত্তা হয়ে গেল অঙ্ক স্যার। এমন ছিল মানুষটা। কোশমিন কালেও ঋতু এসব ভাবেনি। চোখ দুটো ভিজে উঠল ওর। ওনার কোনা দিয়ে সন্তর্পণে চোখটা মুছে ফেলল ঋতু। দেখতে দেখতে ইফতির গায়ে হলুদের দিন চলে এলো। বাড়িতে সামনের খোলা জায়গায় হলুদের আয়োজন করা হচ্ছে। আত্মীয় স্বজনে বাড়ি ভরা। ঈশিতা আর ওর স্বামীও এসেছে। বাবুল মিয়া ইফাদের বাবার পাশে পাশেই সর্বক্ষণ রয়েছেন। তিনি তো একমন মিষ্টান্ন, পান সুপারি থেকে শুরু করে দেশি তাঁতের শাড়ি, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র পিকআপ ভ্যানে করে নিয়ে এসে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বউয়ের বাপের মন বড় বলে বলে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। ঋতু বাবার কাণ্ডে ভীষণ হতবাক হয়েছে। তার বাবার আয় রোজগার বেশি নয়। এর মধ্যে এত কিছুর আয়োজন কিভাবে করলো তা ওর মাথায় আসলো না। এমন নয় তো যে মেয়ের শ্বশুরবাড়ি বলেই এত কিছু নিয়ে এসেছে, হয়তো চাপে পড়ে। ঋতু খানিকটা চিন্তিত হলো। শ্বশুরবাড়ির লোকদের সে চেনে, তারা মোটেও এমন কিছু মানসিকতার নয়। কিন্তু বাবা আসলেই কেন এরকম কাজ করলো? কৌতূহলী মন নিয়ে এক ফাঁকে বাবাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই বাবুল মিয়া ওকে জানালেন, তিনি এখন একা মানুষ, মেয়েরা তো বরের বাড়িতেই থাকে, সেরকম খরচ টরচের ব্যাপার নেই। যতটুকু রোজগার করেন তা দিয়েই মিলিয়ে ছিলিয়ে এতটুকু ব্যবস্থা করেছেন। তাছাড়া সব কিছু তার পরিচিত বন্ধুদের ওখান থেকে এনেছেন। সেক্ষেত্রে টাকা পয়সার ততটা অসুবিধাও হয়নি। ঋতু বাবার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। তার বাবার আয় কম হলেও ভীষণ দিলখোলা মানুষ। অবশ্য ওর বরটাও কম নয়। ঋতু সব কিছুতেই অঙ্ক স্যারকে ভীষণ মিস করতে লাগলো। সন্ধ্যা নামতেই নাজিয়া ইসলাম সবাইকে তাড়া দিলেন। বাড়ির সব মেয়েরা সাজগোজে মত্ত হলো। পার্লার থেকে বই সাজানোর মানুষ এলো। নাবিলা, রুফিরা এলো ঋতুর কাছে শাড়ি নিতে। ঋতু ড্রয়ার খুলে দুজনকে তাদের পছন্দ মতো শাড়ি বেছে নিতে সাহায্য করলো। এরপর নিজের জন্য শাড়ি বাছাই করতে গিয়ে পাশের অন্য একটা ড্রয়ারে দেখলো বেশ কিছু শাড়ি, যেগুলো ইফাত ওকে উপহার হিসেবে দিয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে। ঋতু উপহার গ্রহণ করলেও সেগুলো নিয়ে বিশেষ কোনো আগ্রহ দেখাতো না, কখনো পরতোও না। ইফাতও ওকে জোর করেনি কখনো। ঋতুর মন খারাপ হয়ে গেল। কতটা অবজ্ঞা অবহেলা করতো সে সব কিছুতে। ইফাত হয়তো ভালোবেসে এনেছিল ওর জন্য, হয়তো আশাও করেছিল ঋতু শাড়িগুলো পরবে, কিন্তু তার কিছুই ঋতু করেনি। কতক্ষণ অপরাধ বোধে ভোগার পর শাড়ির স্তূপ থেকে
কলা পাতা রঙের একটি জামদানি শাড়ি বের করলো। পাড়টাতে গাঢ় সবুজ সুতোর ফুলের কাজ করা, দেখতে ভীষণ সুন্দর। পার্লার থেকে আসা সাজানোর মেয়েগুলো ইফতিকে সাজিয়ে এরপর ওকেও শাড়ি পরিয়ে সাজিয়ে দিল সুন্দর করে। খোপায় গুজে দিল লাল গোলাপ। ঋতু নিজেকে আয়নায় দেখে অভিভূত হয়ে গেল। নাবিলা রুফিরা ওর প্রশংসা করতে লাগলো। ঈশিতা শুধু মুখ ফ্যাংচালো। ইফতিকেও দেখতে আজ ভীষণ সুন্দর লাগছে। হলুদ আভ লাল রঙের শাড়ি, কাঁচা ফুলের গয়না। স্টেজে বসে হাসি মুখে পোজ দিচ্ছে, আনন্দ করছে। বিয়ের ক্লেসে ওর সুখী মুখখানি দেখতে ঋতুর ভীষণ ভালো লাগছে। নিজের পছন্দের ব্যক্তিটাকে নিজের করে পাচ্ছে, এর যে সৌভাগ্যের আর কী হতে পারে। আর ওকে দেখো, বাবা যাতে কষ্ট না পায় সেজন্য বিয়ের পিড়িতে বসেছিল। বিয়ের দিন এক প্রকার রাগ জেদ ক্ষোভ নিয়ে ইফাদের নামে কবুল বলেছিল সে। ঠিক করেছিল লোকটাকে সে কখনো শান্তি দেবে না। এই চাপা ক্ষোভ থেকে মানুষটার সব আদর যত্ন ভালোবাসাকে সবসময় অবজ্ঞা করেছে মেকি ভেবেছে। অথচ সময় ঘুরতেই এই ইফাদের জন্যই ঋতু এখন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। গুমট মস্তিষ্কে এসবই ভাবছিল ঋতু। হঠাৎ তৌফের গলা শুনে ওর ঘোর কাটল। ও তাকাতেই দেখল তৌফা রমি ওর দিকে ফোন তাক করে নিজেদের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ওকে দেখেই দুজন থতমত খেয়ে গেল। অপ্রস্তুত গলায় বলল, ছবি তুলেছিলাম সবার। এইটুকু বলতেই হঠাৎ শব্দ করে বেজে উঠল তৌফের ফোন। ঋতু স্পষ্ট দেখতে পেল ইফাত কল করেছে। ও ভ্রুকুচকে তাকাতেই অমি তৌফ বোকা হাসল। সুটকে পড়তে যাবে তখনই ঋতু আটকালো। অনুরোধের সুরে বলল, ফোনটা আমি রিসিভ করি। তৌফ ওকে মানা করতে পারলো না। ফোনটা ঋতুর হাতে দিয়ে পগারপার হলো দুজনে। এর জন্য পরে ইফাদের কাছ থেকে নিশ্চয়ই ছাড়া খাবে। এদিকে ঋতু কল রিসিভ করে চুপ করে রইল। ওপাশ থেকে শোনা গেল, ভিডিও কল দিচ্ছি, ধরো। তোর ভাবির থেকে একটু দূরত্ব বজায় রাখবি, যাতে ও কিছু বুঝতে না পারে। কতদিন পর ঋতু ইফাদের গলা শুনতে পেল। ঋতুর বুক কেঁপে উঠল, অশ্রুতে ভিজে উঠল চোখ। শব্দ না করেই ফোন কেটে দিল ও। উপাস থেকে কিছু সময়ের মধ্যেই এবার এলো ভিডিও কল। ঋতু নিজেকে ধাতস্থ করে নিরিবিলি জায়গাতে চলে গেল। এরপর ধীরে সুস্থে কলটা রিসিভ করলো। স্ক্রিনে দেখা যাচ্ছে ইফাদের উৎকণ্ঠিত চেহারা। ঋতু কাঁপা স্বরেই প্রথমে বলল, কেমন আছেন স্যার? বোমা ফাটলেও বোধহয় ইফাত এত অবাক হতো না যতটা না ঋতুকে দেখে হয়েছে। ওর দেওয়া কলা পাতা রঙের শাড়ি, খোপায় গোলাপ। অনিন্দ সুন্দরী এই রমণীকে ফোনের ওপাশে দেখে ওর হৃদযন্ত্রটা কাঁপতে লাগলো। মাথা যাওয়ার জোগাড় হলো। নিজের চোখ ডলে নিয়ে পরক্ষণেই থমকে উঠল। তৌফ, তোর ভাবির মুখের সামনে ফোন ধরেছিস কেন? ফোন সরা। ঋতু নিচু স্বরে বলল, ওরা কেউ নেই এখানে। তুমি কে? ঋতু? আপনি আমাকে ভুলে গেছেন স্যার? ঋতু অবাক হলো, কিন্তু ওর গলার স্বরে কিছু একটা ছিল যেটা শুনে ইফাত নিজেকে ছটপট সামলে নিল। এরপর ধমকের সুরে বলল, তুমি অন্যের ফোন ধরেছ কেন? সামান্য ম্যানার্স জানা নেই তোমার? ঋতু হতভম্ব হলো। আপনি আমাকে বকছেন? ইফাত কাট গলায় বলল, ফোনটা যার তার কাছে ফেরত দাও। তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি। ইফাত বলল বেশ কঠিন গলায়। ঋতু হতবাক হয়ে গেল। অঙ্ক স্যার ওর সাথে কথা বলতে চায় না? সত্যিই না? এই কোন ইফাতকে দেখছে সে? এই লোক লন্ডনে গিয়ে কেন এত বদলে গেল? বিদেশ বিভুই কি মানুষকে এভাবে পাল্টে দেয়? ঋতু এবার আর নিজেকে সামলাতে পারলো না, কেঁদে ফেললো। আমার সাথে কেন এতদিনেও একবার যোগাযোগ করলেন না? আপনি আমাকে কিভাবে ভুলে গেলেন স্যার? কেন এরকম করছেন আপনি? ইফাত দ্রুত কাজের বাহানা দিয়ে বলল। আমি খুব ব্যস্ত। ঋতু কেঁদে কেঁদে বলল, সবার সাথেই তো কথা বলেন, আমার বেলায় আপনি ব্যস্ত? ইফাত রাগান্বিত হলো। অফকোর্স, জনে জনে কথা বলে সময় নষ্ট করার জন্য আমি এখানে আসিনি। রাখছি ফোন। ঋতু ঝটপট করে বলল। আমি সরি, সত্যি সরি। ইফাত অবাক হওয়ার ভান করে বলল। সরি? কেন? ঋতু কাপা গলায় বলল, আমি আপনার সাথে যা করেছি তার কিছুই ঠিক করিনি। আমার জন্য আপনি ইফতি আপুর বিয়েতেও আসেননি, এজন্য সরি। ইফাত গা ছাড়া ভাব নিয়ে বলল। ও ওকে। ঋতু ব্যাকুল কণ্ঠে বলল, আপনি ফিরে আসুন স্যার, সবাই আপনাকে খুব মিস করে। চলে আসুন স্যার। কথার মাঝে ইফাত ছট করে ফোন কেটে দিল। ওর অদ্ভুত ব্যবহারে ঋতু কাঁদতেও ভুলে গেল। স্যার এমন নিষ্ঠুর আচরণ করতে পারলো ওর সাথে? ইফাদের ওরকম নিষ্ঠুর আচরণের শিকার হওয়ার পর বাকি রাতটা নির্ঘুম কাটল ঋতুর।
কিছুতেই দু চোখের পাতা এক করতে পারল না। ভোরের দিকে চোখ লেগে এলেও বিয়েবাড়ির হইচই আর কাজের ব্যস্ততায় আবার খুব সকালেই উঠে পড়ল। শাশুড়ি ননদদের কাজ ভাগাভাগি করে নিল কিন্তু ইফাতকে নিয়ে বেশি বেশি চিন্তার কারণে ওর চোখে মুখে একরাশ বিষণ্ণতা এসে ভর করলো। মনের দুঃখগুলো যেন বাইরে এসে স্পষ্ট ওর বোঝা যাচ্ছিল। মেহমানদের কেউ কেউ তো ঠাট্টা করে বলেই ফেললো, বরের বিরহে বউটার এই দশা। ঋতু ওদের কথা শুনে দীর্ঘশ্বাস ফেললো। সবাই ওর দুঃখ বুঝতে পারছে কিন্তু অঙ্ক স্যার তা পারছে না। তিনি ক্রমশই সরল থেকে জটিল হয়ে উঠেছে। ও তো সরল করতেই হিমশিম খেত, জটিল অঙ্ক স্যারকে কীভাবে সামলাবে? ঈশিতা ওকে খোঁচা মেরে বলল, সবই নাটক। ঋতু বোনের দিকে মর্মাহত দৃষ্টিতে তাকালো, কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি আমার নিজের বোন, এভাবে বলতে পারছো? আমি যে কষ্ট পাচ্ছি তা তুমি বুঝছো না আপু? ঋতু আর বোনের পাশে বসলো না, উঠে চলে এলো। যে ওর দুঃখ বোঝেও না বোঝার ভান করে তার কাছ থেকে সান্ত্বনা আশা করাটা বোকামি। নিজের ঘরের দিকে যেতেই নেবে তার আগেই নাজিয়া ইসলামের ডাক পড়ল। ঋতু চোখ মুছে শাশুড়ির ঘরে গেল। নাজিয়া ইসলাম ওকে বসতে বলে আলমারি খুলে একটা গয়নার বাক্স বের করে নিয়ে এলেন। সেখান থেকে একটা ভারী সোনার হার ওকে পরিয়ে দিলেন। এরপর বাক্সটা ওর হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য গড়ালাম। বাহ, বেশ সুন্দর লাগছে। আমার জন্য আবার কেন? এগুলো তো ইফতি আপুর গয়না। বারে, এটা তোমার উপহার। আমার একটা ছেলের বউ, মেয়ের বিয়ে দিচ্ছি বলে বৌমাকে দেব না? ভাবলাম ইস্টার জন্য যখনই বানাচ্ছি তোমার জন্যই বানাই। সুন্দর করে শাড়ি পরে সাজবে কিন্তু, আর এগুলো ইসিটাকে পরিয়ে দিও। এখনো গয়না পরানো বাকি রয়ে গেল। শাশুড়ি বললেন মিষ্টি করে। ঋতু মায়ের আদর খুব ছোটবেলায় পেয়েছে। বড় হবার পর মায়ের আদর কী জিনিস তা দেখেনি। ইফাদের সঙ্গে এত দুর্ব্যবহার করার পরেও নাজিয়া ইসলাম ওকে কী সুন্দর ভালোবাসছেন। ঋতুর অপরাধবোধ প্রবল হলো। হঠাৎ করেই চোখ জলে টইটম্বুর হয়ে গেল। নাজিয়া ইসলাম আতকে উঠে বললেন, সে কি, চোখে জল কেন? ঋতু চোখ মুছে হাসলো। মায়ের কথা মনে পড়ছে। বোকামি, ওইভাবে কাঁদতে আছে নাকি? আমি তো তোমারই মা। আপনি আমার উপর রেগে আছেন তাই না মা? কেন বলো তো? স্যারের জন্য। নাজিয়া ইসলাম হেসে বলল, সে একটু রেগে আছি তাই বলে মারবো নাকি? এমন দজ্জাল শাশুড়ি আমি বুঝি? ঋতু দুপাশে মাথা নাড়ালো। ওর কেমন দিশেহারা এক অনুভূতি হচ্ছে। গত রাতে ইফাদের সাথে কথা বলার পর থেকেই ওর কারণে অকারণে বুকের ভেতরটা ভারী ঠেকছে। শুধু কান্নারা দলা পাকিয়ে আসছে একটু পরপর। নাজিয়া ইসলাম ওর মনোভাব বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার ছেলে ব্যবহারের কষ্ট পাচ্ছ? ঋতু চোখ লুকানোর চেষ্টা করলো। না না না, বদ্ধ জ্বালাচ্ছে না? ঋতু মাথা নিচু করে বলল। আমিও তো কম জ্বালাইনি। ঋতুর মুখ দেখে মায়া হলো নাজিয়া ইসলামের। মেয়েটার বয়স কম, নিজে ভুল করেছে, এখন সেই ভুলের কারণে কষ্টও পাচ্ছে। স্বামীর থেকে দূরে থাকার কষ্ট চেয়েও তিনি আর কঠিন হতে পারলেন না। নরম গলায় বললেন, আমার ইফাত এরকম নয়, আমি ওকে বকে দেব। তুমি কেঁদো না মা। আপনি বললে স্যার ফিরে আসবে। তুমি বলো ঠিক আসবে। আমি বলেছি, শোনেনি। নাজিয়া ইসলাম ছোট করে শ্বাস ফেললেন। ছেলেটা এবার সত্যিই অভিমান করেছে। তিনি কি করবেন বুঝে উঠতে পারলেন না। এর মধ্যেই ইফতির গয়না নেওয়ার জন্য রুফি এসে তাড়া দিল। ঋতু ওর সাথে উঠে চলে গেল। নাজিয়া ইসলাম বারবার করে বলে দিলেন যাতে ও তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। ইফতিকে লাল রঙের বেনারসিতে দারুণ লাগছে দেখতে। সবাই ওর প্রশংসা করছে, কেউ কেউ ঠাট্টা মশকরাও শুরু করেছে। আশফি বারবার মেসেজ করছে, ওর বউসাজ দেখতে চাইছে। ইফতি বলে দিল সে কোনো ছবি টবি পাঠাতে পারবে না, একেবারে বিয়ের আসরেই দেখা হবে। আশফি বেচারা হতাশ হলো বউয়ের কথায়। ইফতি মজা নিল, তবে পটের বিবি সেজে বসে থাকতে ওর বড্ড বিরক্ত লাগছে। এর মধ্যে ইফাদের ফোন এলো। ছোট ভাইয়ের ফোন দেখে ইফতি ঠোঁট টিপে হাসলো। ফোন রিসিভ করে বলল, আজকে আমার বিয়ে, এর মধ্যেও তুই শান্তি দিবি না? নিজের বউকে ফোন দে। নিজের বউকে ফোন দে না বাপু, আমাকে ছাড়। ইফাত গলায় হতাশা ফুটিয়ে বলল, আমি তো ঋতুকে একটু টাইট দিচ্ছি, এজন্য ওর সাথে যোগাযোগ করা যাবে না। বেশি টাইট দিলে বউ না আবার ফসকে যায়। ইফাত ঘাবড়ে গেল। মানে? তোর বউয়ের চেহারার দিকে তাকানো যায় না। আর বেচারি কাউকে কিছু বলছে না, কিন্তু যে মনে মনে খুব ভুগছে তা আমরা সবাই বুঝতে পারছি। শোন ইফাত, অনেক হয়েছে, এবার সব ঠিক করে নে। ইফাত গম্ভীর কণ্ঠে বলল। আমি তো সব ঠিক করার জন্য এসব করছি। ইফাত কিছুটা রাগী সুরেই বলল, যোগাযোগ বন্ধ করলে সব ঠিক হবে ভাবছিস? বোনের রাগ দেখে ইফাত মজা করে বলল, দূরত্ব গুরুত্ব বাড়ায় একটা প্রবাদ নিশ্চয়ই শুনেছ। দূরত্ব মাঝে মাঝে
দূরেও ঠেলে দেয়। ইফাত তীক্ষ্ণ স্বরে বলল, আমি সেটাই দেখতে চাই। সেরকম হলে ধরে নেব মরীচিকার পেছনে ছুটে লাভ নেই। আমাদের মধ্যে কিছুই সম্ভব নয়। ও কথাটা বেশ সিরিয়াসলি বলল। ইফতি তাই প্রসঙ্গ বদলে প্রয়োজন অনুভব করলো। ইফাতও সেটা বুঝতে পারলো, বোনকে বলল, তোমার বিয়েতে থাকতে পারলাম না বলে সরি। থাক, আমি তোর কেউ নই। আসবি কেন? ভালো করেছিস আসিসনি। রাগ করছো কেন? সবে এলাম, পরিস্থিতি তো বুঝতে হবে। ইফতি ধমক দিল। ঋতু বললে যে এক্ষুনি টিকিট ওকে করে ফেলবে, সেটা আমি খুব ভালোভাবেই জানি। ইফাত হো হো করে হেসে উঠল। এখন আর এতটা উদার হতে ইচ্ছে করে না। দেখা যাবে। ফোন রেখে দেওয়ার আগে ইফাত বোনকে বলল, আই মিস ইউ আপু। মিটু। বর পক্ষ চলে এলো জোহরের নামাজের পরপরই। বিয়ে পড়ানো হয়ে গেল আড়াইটার দিকে। এরপর বিয়ের পরবর্তী বাকি সব আয়োজন শুরু হলো। বিয়েতে ঋতু মেরুন রঙের শাড়ি পরলো। এই শাড়িটাও ইফাদের দেওয়া। শাড়িটা পরার পর এক ধরনের ভালো লাগা অনুভব করলো ঋতু। এটা ইফাত ওকে ভালোবেসে দিয়েছিল। ঋতু তখন বোঝার চেষ্টা করেনি, কিন্তু আজ করছে। ও বসেছিল রুফিদের পাশে। এক পর্যায়ে ওর চোখে পড়লো আমি ফোন নিয়ে চোরের মতো ওর আশেপাশেই ঘুরছে। তোফ নেই সাথে। গত রাতের কথা মনে হতেই ঋতু ওর কাছে গিয়ে সন্দেহী চোখে তাকালো। ঘটনা কি? আমি থতমত খেয়ে দাঁত বের করে এসে বলল। কিছু না তো। এরপর একটু থেমে ইতস্তত করে বলল, ভাবি, আপনার কটা ছবি তুলে দেই? ঋতুর সাথে সাথেই না বলল। আমি আশাহত ভঙ্গিতে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই ঋতু বলল, স্যার আমাকে ফোন করে না, তোমাদের করলে বলো আমাকে যাতে ফোন দেয়। আমি বোকা বোকা হেসে বলল। হ্যাঁ হ্যাঁ, আমি কি বলবো, আপনি বলে দিন। বলতে বলতে আমি আড়াল হয়ে গেল। ঋতু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলো। বিয়ের সব কার্যক্রম ইতিমধ্যেই শেষ। এবার বউ বিদায়ের পালা। বিদায়ের সময় ইফতি একটুও কাঁদল না, বরং হাসি মুখে বিদায় নিল আশফির হাত ধরে। কিন্তু অবাক হলো, সেই সাথে নিজের বিদায়ের কথা মনে পড়ল ওর। সেদিন কিভাবে ভ্যা ভ্যা করে কাঁদছিল বাবাকে ধরে, আর ইফাত ওকে পাজাকোলা করে গাড়িতে তুলেছিল। বিয়ের স্মৃতি মনে পড়া মাত্রই ঋতু শক্ত হয়ে গেল। সব ঝামেলা মিটে যাওয়ার পর তোফকে গিয়ে ধরলো। অনেক কাকুতি মিনতি আর জোর করার পর ইফাদের নাম্বার সংগ্রহ করতে সক্ষম হলো ও। এরপর ধীরে সুস্থে সময় নিয়ে রাত গভীর হতেই কল করলো ইফাদের নাম্বারটিতে। অনেকক্ষণ রিং হয়ে কেটে গেল। ঋতু কাঁদলো কিন্তু হাল ছাড়লো না। কল করতেই লাগলো যতক্ষণ না ফোন রিসিভ হয়। ইফাত হ্যালো বলে। অবশেষে ফোন রিসিভ হলো। শোনা গেল ইফাদের ঘুম ঘুম কণ্ঠস্বর। ঋতুর রাগে তখন সত্যি কিছু করা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করলো। ওর ঘুম হারাম করে এই লোকটা নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছে। এও ছিল ওর কপালে। ঋতু ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলল। ইফাত জিজ্ঞেস করলো, হ্যালো, হু আর ইউ? মানুষটা গভীর ঘুমেছিল। গলা শুনেই বোঝা যাচ্ছে। এর জন্যই হয়তো খেয়াল করেনি যে নাম্বারটা বাংলাদেশি। নয়তো ঋতু যে ফোন করেছে সেটা প্রথমেই বুঝতে পারতো। যাক, যা হয়েছে ভালোই হয়েছে, নয়তো দেখা যেত অঙ্ক স্যার ওর নাম্বার দেখে ফোনই রিসিভ করলেন না। ঋতু নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এরপর কাপা গলায় বলল, আমি ঋতু। এতক্ষণে ইফাদের হুঁশ ফিরল। কান থেকে ফোনটা সরিয়ে স্ক্রিনে নাম্বার দেখে অবাক হলো হো। দেশে এখন গভীর রাত। এত রাতে ঋতু ওকে কেন ফোন করেছে? কিছু কি বিপদ হয়েছে? ইফাত উদ্বিগ্ন বোধ করলো। চিন্তিত হয়ে বলল, কি হয়েছে ঋতু? এত রাত করে ফোন করলে যে? ঋতুর সংকোচ হচ্ছিল ভীষণ, কিন্তু একসময় সেটা কাটিয়ে চোখ বন্ধ করে বলেই দিল, আমি আপনাকে মিস করছি স্যার। ইফাত শান্ত হলো। বিপদ কিছুই হয়নি তাহলে। পরক্ষণেই ঋতুর কথাটা মাথায় দামামা বাজালো। রুকুচকে এলো। বাংলাদেশ সময় এখন রাত 2টো। এই গভীর রাতে মেয়েটা ফোন করে বলছে ওকে মিস করছে। আশ্চর্য। ইফাদের বুকের ভেতরটা কাঁপলো, শীতল হলো। মনের ভেতর প্রজাপতি উঠতে লাগলো। নরম সুরে কিছু বলতে গিয়েও থেমে গেল। কাঠিন্যতা মিশিয়ে বলল, তুমি কি মজা করছো আমার সাথে ঋতু? আমি কিন্তু এখন মজার মুডে নেই। আমি মজা করছি না, সত্যি মিস করছি আপনাকে। বলে ঋতু কান্নাকাটি জুড়ে দিল। ও পাশে ইফাত হকচকিয়ে গেল। কাঁদছো কেন? একদম কান্নাকাটি করবে না। তাহলে বলুন, আপনি আমার উপর আর রেগে থাকবেন না? ইফাত বলল। আমি কারোর উপর রাগ করি না। ঋতু নাক টেনে অভিযোগের সুরে বলল, কেন করেন না? আপনাকে যখন আমি কষ্ট দিতাম তখন কেন আমাকে দুটো চড় দিয়ে বলেননি আপনি কষ্ট পাচ্ছেন? ঋতু, তুমি অন্যায় করছো। কেন বলেননি? ইফাত চুপ করে ওর কথাগুলো শুনল।
কিন্তু ঋতুর নাক টানার শব্দে ওর হাসি পেল। অনেক কষ্টে সেটা আটকালো। গলার স্বর গম্ভীর করে বলল, পুরনো কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ঋতু মনে মনে বলল, আপনি চলে যাওয়ার পর আমার কোনো রাতই আর গুড হয় না স্যার। সবগুলো রাতই এখন ব্যাড নাইট। সেটাও আপনার জন্য। এসব ভেবে কিছু একটা বলতে যাবে, এর মধ্যেই টুটটুট শব্দে ভেসে এলো। ঋতুর নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করলো বোকামের জন্য। এই লোকের রাগ অভিমান ভাঙানো প্রয়োজন, কিন্তু কিভাবে সেটা হবে যদি ইফাত ওর সাথে কথা না বলে? দিন দিন ইফাদের ওরকম নির্দয় আচরণে কষ্ট দিচ্ছিল, মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল ঋতুকে। তবুও যোগাযোগ রক্ষার জন্য নানান বাহানায় ওকে ফোন দিতেই লাগলো। ইফাত ব্যস্ততা দেখিয়ে প্রথম প্রথম কথা বলতো না, কিন্তু বেশি দিন এড়িয়েও যেতে পারলো না। ও যখন শান্ত স্বরে ঋতুর এই সমস্ত আচরণের পেছনের কারণ কি জানতে চাইলো, ঋতু সে সময়টুকুতে কিছুই বলতে পারতো না, আমতা আমতা করতো। অদ্ভুত এক লজ্জা, আড়ষ্টতা, সংকোচ সব একসাথে ভর করে ওকে চুপ করিয়ে দিত। নিজের এরকম আচরণে নিজের প্রতি রাগ হলেও মুখ ফুটে দুটো ভালোবাসার কথা বলতে ওর বাধ্য। ওদিকে ইফাত ওর সব কথা মনোযোগ দিয়ে শুনতো, আশা নিয়ে থাকতো, কিন্তু বিশেষ কিছুই বলতো না ঋতু, যার জন্য ইফাত এক পর্যায়ে আগের মতো যোগাযোগ কমিয়ে দিল। কত আর আশা নিয়ে থাকবে সে? এভাবে সত্যিই কোনো সম্পর্ক বয়ে বেড়ানো যায়? ঋতু কি একটুও বোঝে না? ও কি না জানিয়ে বিয়ে করার শাস্তি দিচ্ছে ইফাতকে? ইফাতকে না বলতে পারলেও ঋতু শেষ পর্যন্ত যার কাছে নিজের আবেগ অনুভূতি লুকাতে পারল না, সে হলো নাজিয়া ইসলাম। শাশুড়িকে জড়িয়ে ধরে একদিন খুব কাঁদল। নাজিয়া ইসলাম পুত্রবধূর করুণ অবস্থা দেখে এবার নিজের ছেলেকে ফোন করে কঠোর গলায় জানিয়ে দিলেন অনেক হয়েছে, এবার যাতে ও ঋতুর সাথে সব ঠিকঠাক করে নেয়। ইফাত বরাবরই মা বাবার বাধ্য ছেলে, ওদের কথা মেনে চলার চেষ্টা করে, কিন্তু এবার ঋতুর পক্ষ নিয়ে মায়ের কথা বলাটা পছন্দ হলো না ওর। ঋতুর উপর রাগ হলো, মাকে দিয়ে বলাচ্ছে, ও কেন নিজের মুখে বলতে পারলো না। এই রাগে পেয়ে বসলো ওকে। আর ভাইয়ের এমন কঠিন আচরণে ইফতি প্রচণ্ড খেপলো, ঋতুকে শাসন করলো। সব ভুলে নিজের পড়াশোনায় মনোযোগ দিতে বলল ঋতুকে। পরীক্ষা এগিয়ে আসে উপায়ন্তর না পেয়ে ঋতু তাই করলো। ম্যাথের সাবজেক্টগুলোতে জোর দিল, নিজের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষায় বসলো। অদ্ভুতভাবে ঋতু খেয়াল করলো ডিপ্রেশনে ভুগে পড়ার কারণে ওর এবারের প্রস্তুতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এইচএসসি পাশ করলো মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট নিয়ে, তাতে কিছুটা আত্মবিশ্বাস বাড়লো ওর। এরপর বোটানি নিয়ে ভার্সিটিতে ভর্তি হলো, কিন্তু কিছুতেই নিজের মনের অনুভূতির কথা ইফাতকে ঋতু বলতে পারলো না। নাজিয়া ইসলাম বুঝে পান না কী করে দুজনের মিল করবেন। ছেলে মেয়ে দুটোর প্রতি তিনি স্নেহ বোধ করেন, ছেলের অভিমান বুঝেন, ঋতুর কষ্টও বোঝেন। মেয়েটা এতগুলো দিন কত কাকুতি মিনতি করেছে, নিজের ভুলগুলোর জন্য ইফাতের কাছে মাফ চেয়েছে। তিনি নিজেও কম বোঝাননি ছেলেকে। এরপরও যখন ছেলের মন গলল না, তখন তারই বা কী করার। শেষ পর্যন্ত ছেলে বৌমার সম্পর্কের এই জটিল খবর এবার রৌফ সাহেবের কানে গেল। তিনি তো অবাক, তার আড়ালে এসব চলছে আর তিনি টেরই পেলেন না। ভীষণ চটে গেলেন রৌফ সাহেব। তিনি সরাসরি ফোন করে ছেলেকে জিজ্ঞেস করলেন, এটা বিয়ে নাকি ছেলে খেলা? বিয়ে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় তা তোকে হাতে ধরে বুঝিয়ে দিতে হবে? তুই কি বিচ্ছেদ চাস? ইফাদের গলার স্বর ভারী হলো। ভাবলে কি করে? রৌফ সাহেব রাগী গলায় জিজ্ঞেস করলেন, তাহলে বৌমার সাথে যোগাযোগ করছিস না কেন? এত অধপতন হয়েছে তোর? এত নিচে নেমে গেছিস? ওই দেশে কি কারোর সাথে জড়িয়ে পড়েছিস নাকি? একটা কথা মাথায় রাখবি, তুই নিজে কিন্তু বৌমাকে পছন্দ করে এনেছিলি। ইফাদ এবার মনক্ষুণ্ণ হলো। মা, আর তোমারও মতামত ছিল। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি চরিত্রহীন নই বাবা। তাহলে কি বউকে রেখে বিদেশে পড়ে থাকবি আর মেয়েটাকে কষ্ট দিবি? ভাবিনি। কি চাস তুই? ইফাত ম্লান মুখে বলল। বউয়ের ভালোবাসা। রৌফ সাহেব থতমত খেলেন ছেলের কথা শুনে। ছেলের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও এতটা ফ্রি সম্পর্ক নয় তাদের। আর ইফাত সবসময়ই স্বল্পভাষী। সেই ছেলে আজ তার মুখের উপর এই সমস্ত কথাবার্তা বলছে। লজ্জা শরম বিকিয়ে দিয়েছে নাকি? রৌফ সাহেব থমকে উঠলেন। লজ্জা করে না বাপকে এই কথা বলিস? ইফাত দীর্ঘশ্বাস ফেলল। আগে করতো, এখন না। এখন আমি নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগছি। তুমি যদি ছেলে আর ছেলের বউয়ের সম্পর্ক নিয়ে বিচার বসাতে আসো, তাহলে আমার তো সমস্যাটা জানানো উচিত, তাই না? কি সমস্যা? ইফাত অভিযোগের সুরে বলল। আমার প্রতি আমার বউয়ের ভালোবাসা নেই। থাকলেও নিজে আমাকে ফোন করে আমি কি চাই তা জানতে চাইতো, কিন্তু না, ও শুধু মায়ের কান্নাকাটি দেখে। আমার ভাই বোনরা আমাকে মিস করে সেটা দেখে। ওদের জন্য আমাকে দেশে ফিরতে বলে। বলো, এই অবিচারটা কি ঠিক?
তাহলে তুই বলে দিলেই হয়। ইফাত দৃঢ় কণ্ঠে বলল। আমি আর ওর কাছে ছোট হব না বাবা। রৌফ সাহেব চটে গেলেন। তাহলে কি এভাবেই চলতে থাকবে সব কিছু? বৌমার বাবাকে কি জবাব দেবো আমি? আত্মীয় স্বজনরা শুনলে কি বলবে? এসব শিক্ষা দিয়েছে আমরা তোকে। শ্বশুর মশাইকে যা বলার তা আমি বলবো, আর আত্মীয়দের শোনাই বা কি যায় আসে। সমাজে বসবাস করি আমরা, ভুলে যাস না। আই ডোন্ট কেয়ার। রৌফ সাহেব প্রচণ্ড রেগে গেলেন এবার। তার হাত ধরে বেড়ে ওঠা ছেলেটা তার মুখের উপর বলছে আই ডোন্ট কেয়ার। এত বড় সাহস! তিনি ঠিক করলেন ছেলের এই তেরামা আচরণ কিছুতেই মেনে নেবেন না। বিয়ে কি ছেলে খেলা নাকি? ইচ্ছে হলো করলাম, এরপর আর সম্পর্ক রাখলাম না। এসব অন্যায় তো তার বাড়িতে চলতে পারে না। লোকে শুনলে কি বলবে? ছি ছি ছাড়া আর কিছু না। মুখ দেখানোর উপায় থাকবে না যখন পাড়া পড়শিরা শুনবে তাদের গুণধর পুত্র বিদেশে গিয়ে বউয়ের সাথে সম্পর্ক রাখে না। রৌফ সাহেব ঋতুকে সাফ সাফ জানিয়ে দিল এমন কুলাঙ্গার ছেলের জন্য যাতে ঋতু আর আবেগ খরচ না করে, যাতে আর ছোট না হয়। এবার ওকে পড়াশোনা আর ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত। ঋতু চোখের জল মুছে এক বুক কষ্ট নিয়ে শ্বশুরের কথা মেনে নিল। এরপর রৌফ সাহেব এটাও জানতে পারলেন ইফাত ঋতুর সাথে দূরত্ব বজায় রাখলেও নাজিয়া তোফ রফিদের কাছে ফোন দিয়ে নিয়মিত খোঁজখবর রাখে। মাস শেষে বউয়ের হাত খরচ বাবদ মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দেয়। তবে বউয়ের সমস্ত দায়িত্ব পালন করছে। তাতে কি, যেখানে স্ত্রীর প্রতি মূল দায়িত্বটুকুই পালন করছে না সেখানে টাকা পয়সা দিয়ে দোষ ঠাকবার নাটক কেন? ছেলের উপর রেগে রৌফ সাহেব নিজের স্ত্রী তোফদের বকাঝকা করলেন। ওয়ার্নিং দিয়ে দিলেন ওরা যাতে কোনোভাবেই ইফাতকে ঋতুর কোনো খবরাখবর না দেয়। তোফ রাফিরা বড় চাচার কথার বাধ্য, কারণ এবার তাদেরও মনে হচ্ছিল ইফাত যা করছে তা এবার একটু নয়, বেশি বাড়াবাড়ি করছে। ভয়ে হোক চাচার বাধ্য হয়ে হোক ওরা ঠিক করলো ইফাতকে আর কোনো খোঁজ দেবে না, অবশ্যই না। এদিকে আচমকা সবার কাছ থেকে এরকম আচরণ মোটেও আশা করেনি ইফাত। এমনিতেই বউয়ের অবহেলা, প্রজেক্ট, রিসার্চ আর ল্যাবের চাপে পড়ে জীবন অতিষ্ঠ। এর মধ্যে যদি পরিবারের মানুষগুলোই ওর সাথে এমন নাফরমানি করে তাহলে কিভাবে মন মেজাজ ঠিক থাকে? ইফাত কারো কাছ থেকেই ঋতুর খোঁজ না পেয়ে দিশেহারা বোধ করলো। চেষ্টার ত্রুটি রাখলো না, কিন্তু এই পর্যায়ে কেউই ওকে ঋতুর খবর দিল না। এর মধ্যে এক রাতে ঋতুকে ফোন দিলে সে নিজের নাম্বারটি ব্লক দেখলো। এমন আচরণে ইফাত হতবাক হলো। এত কিছুর পরও এই আচরণ? ও কার জন্য প্রতিনিয়ত ভাঙছে? এই মেয়েটার জন্য যে ওকে ব্লক করে দিয়েছে। এই যে ঋতুর চিন্তায় ওর চোখ মুখ শুকিয়ে গেছে, দুর্বল মন নিয়ে বিদেশ বিভুঁইয়ে পড়ে আছে, তাতেও মন গড়ল না ওর। এ কদিনই হাঁপিয়ে গেছে। এদিকে বাড়ির সকলকে ওর ধর্ণা দেওয়া শেষ। সবার এক কথা, বউয়ের সাথে সব ঠিক করে নাও, নয়তো আমাদের কাছে ওর খোঁজ চাইবে না। আর ইফাত তো সব ঠিক করে নিতেই চায়, কিন্তু ঋতু, ও তো ইফাতকে স্বামী হিসেবে ভাবেই না। একবারও মুখ ফুটে বলে না যে স্যার আপনি আসুন, আমার জন্য আসুন, আমার আপনাকেই চাই, আর কখনো অবহেলা করব না, দূরে ঠেলে দেব না। কই, আচরণে তো কখনো প্রকাশ করেনি এমন কিছু। ভালোবাসার সিটে ফোটাও তো সে খুঁজে পায়নি। কখনো তো বলেনি, শুধু মিনমিন করে নিজের ভুলের জন্য সরি বলেছে, ওকে মিস করে বলেছে, পরিবারের কথা ভেবে দেশে ফিরতে বলেছে। ইফাদের কি শুধু ওই একটাই কারণ দেশে ফেরার? ঋতুর সামনে থাকলে যে প্রতিনিয়ত ওর আচরণে ইফাত পাহাড় সম কষ্ট পায়, সেটা তো এতদিনেও ঋতু বুঝলো না। সবার জন্য ওর চিন্তা, ইফাদের জন্যই না। ঋতুর এই সমস্ত একপাক্ষিক চিন্তাধারায় ইফাদের রাগের পারদ চক্রবৃদ্ধি আকারে বেড়েছে। যেখানে পাষণ্ডী বোটের কাছে ওর ফিলিংসের কোনো দাম নেই, যাকে এতদিনেও নিজের মনের অবস্থা বোঝাতে পারলো না, তার কাছে কেনই বা ফিরবে? তাই ওকে এবার কঠিন রাগ জেদে ভর করেছে। যতদিন না ঋতু নিজের শক্ত খোলস ছাড়বে, নিজে থেকে ওকে ডাকবে, ততদিন সেও দেশে পা দেবে না। তবে এক পর্যায়ে ইফাত চূড়ান্ত হতাশাগ্রস্ত হয়ে ঠিক করলো এক্ষুনি টিকিট কেটে দেশে চলে যাবে, কিন্তু টার্ম কোর্সের জটিলতার কারণে বিপাকে পড়ে গেল। আর এই সময়টুকুতেই এটাও ভাবলো, সে যদি এভাবে নিজে থেকে ঋতুর কাছে চলে যায় তাহলে ঋতু ওকে আবারও সস্তা ভাববে। কিন্তু ইফাত কিছুতেই আর নিজেকে সস্তা বানাতে চায় না। এভাবেই মান, অভিমান, রাগ, জেদে কেটে গেল আরও কয়েক মাস। একদিন ক্লাস শেষে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঋতুর। রিক্সা আর সিএনজির মুখোমুখি সংঘর্ষে ভীষণ আহত হলো। গুরুতর আহত অবস্থায় নেওয়া হলো হাসপাতালে। বাড়িতে খবর গেল, সবাই ছুটোছুটি করে এলো। বেকায়দায় পড়ে শরীরের বিভিন্ন জায়গার চামড়া ছিলে গেছে ঋতুর। ডান হাত ভেঙে গেছে, মাথায় সেলাই লেগেছে 5টা। ঈশিতা তো বোনের এই অবস্থা দেখে কান্নাকাটি জুড়ে দিল। বাবুল মিয়া ভেঙে পড়লেন। রৌফ সাহেব আর নাজিয়া ইসলাম গিয়ে তাদেরকে সান্ত্বনা দিলেন। ডাক্তাররা জানালেন চিন্তার কারণ নেই, নিয়ম মেনে সব করলে ঠিক হয়ে যাবে। সবাই এই কথা শুনে স্বস্তি পেল। 3 দিন হসপিটালে থাকতে হলো ঋতুর। এরপর বাড়ি ফিরে নিয়ে আসা হলো ওকে।
পুরো 1 মাস হাত দিয়ে কিছু তুলতে বারণ করা হলো। শরীর দুর্বল থাকায় বেড রেস্ট দেওয়া হলো। ঈশিতার কাছ থেকে এই খবরটা পেয়ে ইফাত এবার সত্যিই ধৈর্য রাখতে পারল না, দিশেহারা বোধ করলো। রাগ জেদ ভুলে গেল। ঋতু পাষাণ হতেই পারে, কিন্তু ও তো ভালোবাসে মেয়েটাকে। ইফাত 2 মিনিট চিন্তা করলো সব কিছু নিয়ে। এরপর ঋতুর জন্য চিন্তায় উদ্বিগ্ন হয়ে সমস্ত কাজ ফেলে ও 2 দিন পরে প্রথম যে ফ্লাইট ছিল সেটার টিকিটই বুকিং করে ফেলল। বাইরে সন্ধে তখন মরে এসেছে। আকাশ ঢেকে গেছে কালচে মেঘে। ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। শীত শীত লাগায় ঋতুর ঘুম ভেঙে গেল। কপালে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার। পায়ের হাড় না ভাঙলেও মাংসপেশি ফুলে উঠেছে, যার জন্য হাঁটাচলা করা আপাতত বারণ। সারাদিন এভাবে শুয়ে বসে থাকতে ওর ভালো লাগে না। ঘুম ভেঙে যাওয়ায় ঋতু উঠে বসলো সময় নিয়ে। আস্তে ধীরে সাবধানে ওর পরনের ঢোলা পাজামা আর কামিজ। আশেপাশে কোথাও ওড়না খুঁজে পেল না ঋতু, তাই সেভাবেই বসে রইল। বাতাস ঢুকতে থাকা জানালা দিয়ে বাইরে চোখ গেল ওর। আকাশের মন খারাপই দেখতে পেল, যে কোনো সময়ই বৃষ্টি নামবে। শীতল বাতাস তাই জানা দিচ্ছে। ঋতুর মন খারাপ লাগলো। নিজের প্লাস্টার করা হাতটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল! আর একটু অসাবধান হলে নির্ঘাত এতক্ষণে 3.5 হাত মাটির নিচে থাকতো। আচ্ছা, তখন কি করতো অঙ্ক স্যার? ওকে শেষ দেখে নেওয়ার জন্য দেশে আসতো, নাকি তখনও নিজের রাগ জেদ বজায় রাখতো? আচ্ছা, ঋতু মরে গেলে কি অঙ্ক স্যার আরেকটা বিয়ে করতো? নিশ্চয়ই ওর থেকে সুন্দরী কাউকে করতো। আদর যত্ন করতো, শাড়ি জামা কাপড় উপহার দিত। তাদের অনেক সন্তান সন্ততি হতো। সুখের সংসার পেয়ে ঋতুকে তখন ইফাত ভুলে যেত কি? ঋতুর দম বন্ধ অনুভূতি হলো, চোখ ভিজে জল এলো। এই যে ঋতু হাত ভেঙে 1 মাসের বেড রেস্টে আছে, এই খবর কি ইফাতের কাছে পৌঁছায়নি? নিশ্চয়ই পৌঁছেছে। তাহলে ইফাত কেন একবারও ওর খোঁজ নেয়নি, কেমন আছে জানতে চায়নি? এই ছিল তার ভালোবাসা। এই ঠুনকো ভালোবাসা নিয়ে গর্ববোধ করতো অঙ্ক স্যার। আর ও এই লোকটার জন্য অপেক্ষা করছে, দিনরাত কেঁদে বুক ভাসাচ্ছে। না, ঈশিতা আপু ঠিকই বলেছিল, পুরুষ মানুষ বউ মরলে বউকে ভুলে যায়, কিন্তু ঋতু দিব্যি বেঁচে আছে। বেঁচে থেকে ওকে এসব দেখতে হচ্ছে। কষ্টে ওর বুকের ভেতরটা ঝাঁঝরা হয়ে গেল। এই হলো বিয়ে ভালোবাসার সম্পর্ক, সব অভিনয়। অভিমানের পাল্লা ভারী হলো ঋতুর। ও আর ভাবতে চাইল না, চোখ মুখ আঠালো হয়ে আসে। ফ্রেশ হওয়া দরকার। এই ঘরে আপাতত কেউ নেই। বাড়ির সবাই ওর খেয়াল রাখছে নিজের সর্বোচ্চটা দিয়ে। তবুও ওর এক্সট্রা কেয়ার করার জন্য ফুলির মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুলির মা এ বাড়িতেই কাজ করে, ঘরদোর মুছে কাপড় কেচে মাস শেষে 1,000-5 টাকা মাইনে নেয়। সে এই কয়দিন ধরে বাড়ির কাজ সেরে বাকিটা সময় ঋতুর ঘরেই কাটায়। ওর ছোট ছোট দরকারি কাজগুলো করে দেয়, চুলে তেল দিয়ে ম্যাসাজ করে দেয়, ধরে ধরে টয়লেটে নিয়ে যায়। কিন্তু মহিলা বেশি কথা বলে, একই গল্প ঘুরিয়ে ফিরিয়ে 10 বার বলে। ঋতুর এই জিনিসটা বিরক্তিকর লাগে। এই বদ অভ্যাস বাদ দিলে এমনিতে ফুলির মা বেশ কাজের। ও ঘুমিয়েছিল বলে ফুলির মা এখনও ঘরে নেই। হাঁটু এখনও ফুলে লাল হয়ে আসছে, প্রচণ্ড ব্যথা। ঋতুর বাথরুমে যাওয়া প্রয়োজন। ও দুর্বল গলায় ফুলির মাকে ডাকলো, কিন্তু অনেকবার ডাকার পরেও সে এলো না। এমনকি বাড়ির কারোও সারা শব্দ পাওয়া গেল না। ঋতু তাই নিজে নিজে চেষ্টা করলো বিছানা থেকে উঠতে। ব্যথা অনুভব করলেও দাঁতে দাঁত চেপে ব্যথাটুকু সহ্য করে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। পায়ের তালু মেঝে ছুঁতেই শক্তি শেষ হয়ে গেল। ব্যথায় কোকিয়ে উঠে যেই না পড়ে যেতে নেবে, তার আগেই শক্তপোক্ত একটি হাত এসে ওকে ধরে ফেলল। এরপর ধমকে সুরেই বলে উঠল, আজীবন হুইল চেয়ারে চলাফেরা করার ধান্দা করছো নাকি? ঋতু ভয়ে তখনও চোখ বন্ধ করে আছে। মেঝেতে পড়ে গেলেই কোমর পা দুটোই আর শেষ হতো। বুকে ঢিপ ঢিপ করছিল ওর। এক হাতে আগন্তুকের শার্ট আঁকড়ে ধরে নিজেকে ধাতস্থ করার আগেই গলার স্বর শুনে চট করে চোখ খুলে তাকিয়েই হতভম্ব হয়ে গেল। বিস্ময়ের চূড়ান্ত শিখরে পৌঁছে গেল যেন। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, আপনি? হ্যাঁ আমি। ইফাত ছোট্ট করে বলল। এরপর বিস্মিত ঋতুকে ঠিকঠাক করে বসিয়ে দিল বিছানায়। ওড়না খুঁজে এনে পরিয়ে দিতেই ঋতুর দিকে চোখ পড়ল। দেখল ঋতু এখনও হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। ইফাত অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞেস করল, এভাবে তাকিয়ে আছো কেন? এটা আপনি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? আপনি কি করে এখানে এলেন স্যার? ঋতুর গলায় এখনও বিস্ময়। ইফাত বুঝতে পারল ঋতু এখনও ঘরে আছে। ও বিশ্বাসই করতে পারছে না ইফাত দেশে ফিরেছে। ঋতুর অবস্থা দেখে পেট মুচড়ে হাসি এলেও সেটা যথাসম্ভব চেপে বলল, তুমি স্বপ্নে নয়, বাস্তবেই আছো। বলে ঋতুর গালে একটা চড় বসালো ইফাত। ঋতুও বাস্তবে ফিরে এলো। বুঝতে পারলো সামনে দাঁড়ানো মানুষটা নেহাতি ওর ভ্রম নয়। আর এটা বুঝতে পেরেই যেন ও উত্তেজিত কণ্ঠে বলল, আমাকে জানতাম না। ইফাত যেন অবাক হলো। তোমার জানার বিষয় না এটা, তাছাড়া বাড়ির কেউও জানতো না। ঋতুর গলা কাঁপছিল।
কদিনের জন্য এসেছেন, আবার বুঝি চলে যাবেন? ইফাত প্রচণ্ড রাগান্বিত হলো। কোথায় স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ডেকে নিয়ে দুটো চুমু বসাবে না, মহারানীর চিন্তায় আছে ওর যাওয়া নিয়ে। ওর মেজাজটাই চটে গেল। মিথ্যে বলল, প্রজেক্টের কাজ নিয়ে এসেছি, শেষ হলেই চলে যাব। এসে কোথায় একটু রিল্যাক্স করব তারও উপায় নেই। পেশেন্ট হয়ে আমার ঘর দখল করে আছো। ঋতু আশাহত হলো, কষ্টে চোখ ভিজে উঠল। ও তো এক মুহূর্তের জন্য ভেবেছিল ওর অ্যাক্সিডেন্টের খবর শুনে বুঝি ইফাত ছুটে এসেছে, কিন্তু না, সেটা ভুল। অঙ্ক স্যার তো এসেছে নিজের কাজে। ঋতুকে এখন তার বিরক্ত লাগছে, লাগবেই তো, স্বাভাবিক। ও বলল, আমি তো এই ঘরেই থাকি, আপনিই তো বলেছিলেন এটা আমারও ঘর। বলেছিলাম নাকি? কখন? যাই হোক, বাদ দাও। এসেই শুনলাম অ্যাক্সিডেন্ট করেছো। এত অসাবধানে চলাফেরা করে কেউ? চলছিলাম না, রিকশায় ছিলাম। ইফাত বিরক্তিতে চকারান্ত শব্দ করে বলল, নিশ্চয়ই ভাঙাচোরা রিকশায় উঠেছিলে। সিএনজির ড্রাইভার নাকি জানিয়েছে সে শুধু পেছন থেকে হালকা করে একটু ধাক্কা দিয়েছে, আর তাতেই নাকি কাম সারা। ঋতুর অভিমানী গলা। দোষটা তো তাহলে ওনারই, আপনি অহেতুক আমাকে দোষ দিচ্ছেন। আমি তো ফ্যাক্ট বলছি। ঋতু প্রতি উত্তরে কথা খুঁজে পেল না, তাই চুপ করে গেল। ওর এখনো বিশ্বাস হচ্ছে না ইফাত ফিরেছে, ওর সামনে বসে আছে। এত অনুরোধেও যে লোকটা ফেরেনি, সে আজ সত্যিই ফিরেছে। এতগুলো দিন পর ঋতু এক দৃষ্টিতে ইফাতকে দেখতে লাগলো। লোকটা আগের চেয়ে আরও সুদর্শন হয়ে গেছে, হাত পা ঝকঝক তকতক করছে। ঋতু মনে মনে প্রশংসা করলো, ইচ্ছে করলো ওর বুকে ঝাঁপিয়ে পড়তে। এই সুন্দর মানুষটা ওর স্বামী, কিন্তু পাশে দাঁড়ানোর যোগ্যতা ওর নেই। ও একটা ফেলটুস ছাত্রী, অনেক কষ্টে না হয় এইচএসসি পাশ করেছে, কিন্তু অঙ্কে ফেল করার ঘটনা তো আর কেউ ভুলে যাবে না, সবাই মনে রাখবে। আর ও কিনা এতদিন এত বড় মানুষটাকে ছোট করে কথা বলতো। ওকে নীরবে তাকিয়ে থাকতে দেখে ইফাত ভ্রুচিয়ে জিজ্ঞেস করলো, এভাবে দেখার কি আছে? ঋতুর সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল কথাটা শুনে। অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না, আপনি শুকিয়ে গেছেন অনেক। ইফাত বিছানায় ধপ করে হাত পা ছেড়ে শুয়ে পড়ল। এরপর ক্লান্ত গলায় বলল, সারাদিন তো বেকার বসে থাকি না, কত চিন্তা, কত কাজ, কত লোকজন। ঋতু এবার একটু অবাক হয়ে বলল, আচ্ছা, কারো কোনো সাড়া শব্দ নেই কেন? কারণ সবাই ইফতি আপুর শ্বশুরবাড়িতে জন্মদিনের দাওয়াতে গেছে। ঋতু অবাক। মানে আমাকে তো কেউ কিছু বলে যায়নি। সেটা আমি কি করে বলবো? আপনি যে এসেছেন সেটা ওরা জানে না? ইফাত বিরক্ত গলায় বলল। জানি, আমি গতকাল রাতে এসেছি। ঋতু হতভম্ব মুখে তাকিয়ে রইল। ইফাত গতকাল রাতে এসেছে, আর আজ সন্ধ্যায় ও জানতে পেরেছে। কেউ ওকে একবারও বলার প্রয়োজন মনে করেনি। এই দিন দেখতে হলো ওকে, এত অপেক্ষার এই প্রতিদান। ইফাত যেন ওর মনের কথাটা বুঝতে পারলো, এমন ভান করে বলল, তুমি তখন ঘুমাচ্ছিলে। এমনিতেই অসুস্থ মানুষ, উঠা বসা করতে পারছো না। আমাকে দেখে সাডেন শক পেয়ে যদি কিছু হয়ে যেত তোমার, তাই সবাইকে ডাকতে বারণ করেছি। এরকম লেম এক্সকিউজ শুনে রাগে হোক বা অন্য কারণেই হোক ঋতু অভিমানে পাত হয়ে গেল। অঙ্ক স্যারের কাছে তাহলে ওর কোনো মূল্য নেই, এক ফোঁটাও ভাবে না ওর জন্য। আচ্ছা, স্যার কি এখনো অভিমান করে আছে? ঋতুর এখন কি করা উচিত? সেই সময়ই ইফাত শোয়া থেকে ছট করে উঠে বসলো। পরনের টি শার্ট ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। ঋতু সেটা দেখেই তড়িঘড়ি করে ওকে পেছন থেকে ডাকলো। ইফাত ঘুরে ভ্রুকুচকে তাকাতেই ঋতু ইতস্তত করে বলল, একটু কাছে আসুন তো। কেন? আসুন না। ইফাত ওর কম্পিত কণ্ঠস্বর শুনে অবাক হলো। কাছে এসে বসতেই ঋতু ওকে আরও কাছে যেতে বলল। ইফাত বিভ্রান্ত হয়ে এগোতেই ঋতু আড়ষ্টতা ভেঙে টুপ করে ওর গালে চুমু খেয়ে বসলো। এরপর নিজের কাজে নিজে লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে রইল। এদিকে ইফাত হতভম্ব, অনুভূতির জোয়ারে ভেসে গেলেও সেটা ঋতুকে বুঝতে দিল না। এত সহজে সে এই নারীর কাছে ধরা দেবে না। দুর্ঘটনার খবরটা শুনে থাকতে পারেনি বলে, নয়তো এত সহজে সুদূর লন্ডন থেকে কিছুতেই সে ছুটে আসতো না। ও শক্ত গলায় বলল, আমি আসছি। ঋতুর ওয়াশরুমে এক্ষুনি যাওয়া প্রয়োজন, কিন্তু কিভাবে যাবে? ও লজ্জা ভেঙে ইতস্তত করে জিজ্ঞেস করলো, শুনুন, আসলেই বাড়িতে কেউ নেই। একবার তো বললাম, বিশ্বাস হয় না? সে কথা বলিনি। ইফাত আর কোনো কথা বলল না। ওর চাউনি বিশেষ সুবিধার মনে হলো না ঋতুর কাছে, তাই আমতা আমতা করে বলল, আমার এক্ষুনি ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। ইফাত কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। এরপর ওকে কোলে তুলে ওয়াশরুম অবধি পৌঁছে দিল। ঋতু লজ্জায় মেয়ে যাচ্ছিল প্রায়। ইফাত ওকে নামিয়ে দিয়ে বাইরে এসে দাঁড়ালো। ঋতু হাত ভাঙা অবস্থায় সিটকিনি আটকাতে ব্যর্থ হলো। ইফাত সেটা বুঝতে পেরে কাঠগলায় বলল, ঋতু
আটকানোর দরকার নেই, আমি আছি, টেনশন ফ্রি থাকতে পারো। বলল। না, ফুলির মাকে ডেকে দিন। উনি ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। ঋতু ধৈর্যহারা হয়ে বলল। একটু দরজাটা বাইরে থেকে আটকে দিন। ইফাত আটকে দিল। ঋতু পরক্ষণেই আবার সন্দেহী গলায় বলল। আপনি কিন্তু কিছু করবেন না। এই কথা শুনে ইফাত প্রচণ্ড ক্ষেপে গেল। ভাবে কি ওকে ঋতু? ও এত নিচ্ছেলে? ছি! ইফাত চোখ বুজে নিজেকে সংযত করে রুক্ষ স্বরে বলল। আমার বইয়েই গেছে তোমার বাথরুম করা দেখতে। ঋতু ভেতর থেকে চাপা গলায় বলে উঠল। নির্লজ্জ। তাচ্ছিল্য সুরে ইফাত বলল। একটু আগে একজন আমার গালে ঠোঁট বসিয়ে এখন পৃথিবীকে জানাচ্ছে আমি নাকি নির্লজ্জ। ঋতু এবার কাঁদো কাঁদো স্বরে বলল। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইফাদের গলার স্বর গম্ভীর হলো। এসবের কথা তোমার মুখে মানায় আদৌ? আমাকে এখন আগের মতো ভাবলে ভুল করবে কিন্তু। জন্মদিনের দাওয়াত খেয়ে বাড়ির সবাই তাড়াতাড়ি ফিরল। রুফি নাবিলা এসে ঋতুর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে উকিঝুঁকি দিতে লাগলো। দেখতে চাইছিল ইফাদের এমন সারপ্রাইজ পেয়ে ঋতুর অবস্থা ঠিক কী। বোনদের আনাগোনাটা চোখে পড়তেই ইফাদের ভ্রু কুঁচকে গেল। এরপর উঠে দরজা খুলে পর্দা সরাতেই রুফি আর নাবিলা হকচকিয়ে গেল। ধরা পড়ে ওদের মুখ চুপসে গেল। ইফাত এখানে কি জিজ্ঞেস করতেই ওরা দুজন একে অপরের দিকে তাকালো। এরপর আমতা করে পগার পার হলো। ঋতু হেসে ফেলতেই ইফাত মুখ কালো করে তাকালো। ওর সাথে সাথেই চুপ হয়ে গেল। ইফাত সেটা দেখে রেগে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। ঋতু কিছু বলল না, বিছানায় ঠেস দিয়ে বসে বসে ওদের কাণ্ড দেখছিল। ওর মজা লাগছিল, তবে ইফাদের খোঁচা মারা আচরণও মেনে নিতে কষ্ট হচ্ছিল ওর। কিছুক্ষণ পর নাজিয়া ইসলাম ঋতুর ঘরে এলেন। অপ্রস্তুত হয়ে ইফাতকে না পেয়ে ঋতুর কাছে এসে বসলেন। ভালো মন্দ জিজ্ঞেস করলেন। এরপর ঋতুর হাত দুটো মুঠোয় নিয়ে লজ্জিত ভঙ্গিতে তিনি বললেন। আমরা কেউ কিছু জানতাম না। পাগলটা হুট করে চলে এসেছে, তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু ইফাত না করলো। ওর বাবা বকাঝকাও করেছে। বুঝতেই পারছো ব্যাপারটা। তুমি কি আমাদের উপর রাগ করেছো? ঋতু হাসল। না মা। ইফতির ভাসুরের ছেলে সন্ধ্যায় জন্মদিন ছিল। আমি যেতে চাইনি একা বাড়িতে তোমায় ফেলে। ইফাত জোর করে পাঠালো। বলেও যেতে দেয়নি তোমাকে। ও ঘরে এসেছিল, তোমার সাথে কথা বলেছে তো ভালো করে। জি বলেছে, রেগে রেগে। নাজিয়া ইসলাম হাসার প্রচেষ্টা করে বললেন। এখন যে ওর কী হয়েছে? দাম্পত্য জীবনে এক আত্মু কথা কাটাকাটি আমাদেরও হয়, কিন্তু তাই বলে এমন করে কেউ? বুঝিয়েছি আমি আর ওর বাবা মিলে। কি জানি ওর মাথায় কি চলে। ঋতু স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাদ দিন মা, ফিরেছে এটাই অনেক। নাজিয়া ইসলাম ওর কথাই সাই জানিয়ে বললেন। সেটাই, ফুলের মা ফোন করে বলল ওকেও নাকি বাড়ি পাঠিয়ে দিয়েছে। তুমি খাওয়ার আগে ওষুধ খেয়ে নিয়েছো তো? জি নিয়েছি, উনি দেখিয়ে দিলেন। নাজিয়া ইসলামের ভ্রু কুঁচকে গেল। বুঝলো কি করে? প্রেসক্রিপশন দেখে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ইফাত ঘরে এসে চুপচাপ বসে রইল। ঋতু ফোন ঘাটছিল হাতশোয়া হয়ে। ইফাত আশায় ফোনটা বন্ধ করে বেডসাইড টেবিলের উপর রাখলো। এদিকে ইফাদের ভেতরটা উসফুস করছে ঋতুকে জিজ্ঞেস করতে, কেন সে ইফাদের নাম্বারটা ব্লক করে রেখেছে, কোন সাহসে। কিন্তু জিজ্ঞেস করতে পারছে না। ঋতু ওর ভাবভঙ্গি দেখে নিজেই জিজ্ঞেস করলো। কিছু হয়েছে? আসলে কি? ইফাত ইতস্তত করে বলল। তোমার পায়ের ব্যথা কমেছে? ঋতু একটু বিস্মিত হলো। জি, আপনি এটা বলার জন্য অস্থির হচ্ছিলেন? না হুম। ইফাত অন্যমনস্ক হয়ে কথাটা বলল। ঋতু বুঝতে পারলো ইফাত কথা কাটাচ্ছে, ওকে বলতে চাইছে না, এড়িয়ে যাচ্ছে। তাই ও আর কথা বাড়ালো না। এমনিতেই ওর উপর অভিমান জমিয়ে সে ককটেল হয়ে যাচ্ছে। ঋষি প্রশ্ন করলে না আবার ফেটে পড়ে। এদিকে ঋতু ঘুমিয়ে যাওয়ার পর ইফাত ওর ফোনটা হাতে নিল। ফোনটাতে লক খুব সোজা। ইফাত জানে সেটা। ও চুপিসারে ব্লক লিস্ট থেকে নিজের নাম্বারটা আনব্লক করে চুপচাপ ঘুমিয়ে পড়ল। বাবুল মিয়া আর ঈশিতা এসেছে ইফাদের আসার খবর শুনে। ঋতুকেও দেখতে এসেছে তারা। শ্বশুরের সাথে ইফাত ভালো ব্যবহারই করলো। দুজনের কথা বলার ভঙ্গি দেখে ঋতুর মনে হলো তাদের দুজনের মধ্যে যেন কতদিনের পরিচয়, কত ভাব, যেন নিয়মিত যোগাযোগ চালু আছে তাদের। ও তাই ঈশিতাকে জিজ্ঞেস করলো ব্যাপারটা। ঈশিতা খ্যাক করে জানালো ইফাত বাবুল মিয়ার সাথে নিয়মিতই যোগাযোগ করে। শুনে ঋতু আশ্চর্যান্বিত হলেও ব্যাপারটা ওর বেশ লাগলো। অঙ্ক স্যারটা তাহলে সব জারিজুরি ওর সাথেই দেখাচ্ছে। জারিজুরি দেখালেও ইফাত অবশ্য ওর সব ধরনের খেয়াল রাখছে। প্রেসক্রিপশন দেখে ওষুধ দেয়, ধরে ধরে হাঁটানোর চেষ্টা করে, হাতটাও নড়াচড়া করতে সাহায্য করে। 2 দিন তেল দিয়ে চুলও বেঁধে দিয়েছে। যাবতীয় সব খেয়াল রাখছে।
ফুলির মাকে বলে দিয়েছে ঋতুর সব খেয়ালও নিজেই রাখবে, হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নেই। কথাটা ঋতুর কানে এসেছে। ও ইফাতকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ও বুঝতে পারছে না। লোকটা ঘন ঘন নিজের রূপ পাল্টায়। কখনো চুপ করে তাকিয়ে থাকবে এমনভাবে যেন কত ভালোবাসে ওকে, কখনো আবার এমনভাবে তাকায় যেন সব দোষ ঋতুর। তাই ও আর বেশি কিছু বলে না, স্বাভাবিক থাকার চেষ্টা করে। ইফাদের সাথে ওরা আর বিভাতে জড়াতে ইচ্ছে করে না। এর মধ্যে কিছুদিন কেটে গেল। ঋতুর পায়ের ব্যথাটা এখন আর নেই। হাতের প্লাস্টার খোলা হয়েছে গতকাল। আর আজ বিকেল থেকে ঋতু লক্ষ্য করছে একটা মেল চেক করার পর থেকে ইফাদের মন মেজাজ অত্যাধিক খারাপ। দুবার তো আমিকে ধমক পর্যন্ত দিয়েছে। অমি বেচারা ভাইয়ের মুখ ঝামটা খেয়ে মুখ কালো করে ছটকে পড়েছে। এরপর ইফাদও কোথায় যেন চলে গেল। ঋতু ওকে কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না। এরপর রাতের বেলা ইফাত তখনও ফেরেনি। ঋতু একটু মোবাইলটা হাতে নিয়ে বান্ধবীর মেসেজে রিপ্লাই করছিল। তখনই ইফাত ফিরল। ঘরে এসে ঋতুকে ফোনে মগ্ন দেখে ওর মন খারাপ হলো। গম্ভীর কণ্ঠে বলল,